ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাদেরকে স্বাগত। আমি তোমাদের সঙ্গে আছি শুভেন্দু কুমার বেরা। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, বাড়িতে আছো এবং সুস্থ আছো। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1, 2 এবং 3 এই তিনটে নিয়েই একটি ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে, কারণ আমি যখনই যে কোনো নতুন ভিডিও দিলে অবশ্যই সবার আগে পেয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা শুরু করি। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং অবশ্যই একটা লাইক দেবে। ঠিক আছে, চলো আমরা শুরু করি। ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1, এটা পার্ট 1। প্রথমে দেখে নাও, প্রথম যে কোশ্চেনটা ছিল, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম কোশ্চেনটা ছিল ভৌত ও রাসায়নিক পরিবর্তনের তিনটি পার্থক্য লেখো। ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের তিনটি পার্থক্য লেখো। তাহলে উত্তরে তোমরা এইভাবে সুন্দর করে একটা টেবিল তৈরি করবে। সুন্দর করে এইভাবে একটা টেবিল তৈরি করবে। টেবিল তৈরি করবার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে। তো উত্তরটা দেখে নাও। প্রথমে 1 নম্বর লিখবে, এই পরিবর্তনে পদার্থের অবস্থার পরিবর্তন হয় কিন্তু আভ্যন্তরীণ ধর্ম একই থাকে। আর এদিকে লিখবে, এই পরিবর্তনে বস্তুর আভ্যন্তরীণ ধর্মের পরিবর্তন হয়। 2 লিখবে, এই পরিবর্তনের পর পদার্থকে পূর্বের অবস্থায় ফেরানো সম্ভব। আর এখানে লিখবে, এই পরিবর্তন পর পদার্থকে পূর্বের অবস্থানে ফেরানো সম্ভব নয়। 3 লিখবে, এই পরিবর্তনের নতুন পদার্থ সৃষ্টি হয় না, কেবল বাহ্যিক গঠন পরিবর্তন হয়, যেমন জল থেকে বরফ হওয়া। আর এই পরিবর্তনের নতুন পদার্থ উৎপন্ন হয়, যেমন অক্সিজেন ও হাইড্রোজেনের বিক্রিয়ায় ফল উৎপন্ন হয়। ঠিক আছে, এটা লেখা হয়ে গেল। এইভাবে তোমরা সুন্দর করে এটা লিখবে। 2 যে কোশ্চেনটা ছিল তার উত্তরটা এইভাবে তোমরা লিখবে। 2 কোশ্চেনে কী ছিল না, রাসায়নিক পরিবর্তন ঘটলে কি কি দেখে বা অনুভব করে তা বোঝা যেতে পারে। রাসায়নিক পরিবর্তন ঘটলে কি কি দেখে বা অনুভব করে তা বোঝা যেতে পারে। তার উত্তর তোমরা এইভাবে লিখবে, রাসায়নিক পরিবর্তন ঘটলে নিচের ঘটনাগুলো দেখে বা অনুভব করে বোঝা যেতে পারে। 1 নম্বর, গন্ধ উৎপন্ন হতে পারে। 2 নম্বর, পদার্থের বর্ণ পরিবর্তন হতে পারে। 3 নম্বর, প্রচুর তাপ উৎপন্ন বা শোষিত হতে পারে। শব্দ উৎপন্ন হতে পারে। ঠিক আছে, এতগুলো লিখবে সুন্দর করে। তারপর 3 নম্বর কোশ্চেনে যেটা ছিল, মৌটুসি কিভাবে পরাগ মিলনের সাহায্য করে। মৌটুসি কিভাবে পরাগ মিলনের সাহায্য করে। উত্তর তোমরা এইভাবে লিখবে। উত্তর কি লিখবে না, মৌটুসি ফুলের মকরন্দ বা মিষ্টি রস পান করে। পান করার সময় তার চঞ্চু ওই ফুলের পরাগ রেণুতে স্পর্শ করে এবং চঞ্চুতে তা লেগে যায়। পরবর্তী ফুলে আবার মকরন্দ পান করার সময় চঞ্চুতে লেগে থাকা পরাগ অন্য ফুলে স্থানান্তরিত হয়। এইভাবে মৌটুসি ফুলের পরাগ মিলন সাহায্য করে। তাহলে বুঝতে পেরেছো? তাহলে তোমরা সুন্দর করে এইভাবে উত্তরটা লিখবে। ওকে, ব্যাস। তারপর 4 নম্বর যে কোশ্চেনটা ছিল একটু দেখে নাও। কী ছিল না, বাড়িতে দই তৈরি করার জন্য কি কি করা হয় তা একটা রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করো। ঠিক আছে, বাড়িতে দই তৈরি করার জন্য কি কি করা হয় তার একটা রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করতে বলা হয়েছে। তখন উত্তরটা প্রথমে এইভাবে সুন্দর করে এইভাবে একটা সুন্দর করে ঘর করে লিখবে। প্রথমে কি করা হবে, প্রথমে বিশুদ্ধ দুধ ও দইয়ের অংশ সংগ্রহ করা হয়। তারপর 2 কী করবে, একটি মাটির পাত্রে ওই সাজা মানে দইয়ের অংশ দিতে হয়। তারপর কি করবে, মোটামুটি দই জমে গেলে ঠান্ডা স্থানে রেখে দিতে হয়। তারপর শেষে কি করবে, এবার ওই পাত্রে দুধ ঢেলে দিলাম ও সাধারণ উষ্ণতায় রেখে দিতে হয়। তাহলে বুঝতে পেরেছো? তাহলে সুন্দর করে তোমরা এইভাবে রেখাচিত্রের সাহায্যে উপস্থাপনা করবে। ওকে, তাহলে এই ছিল প্রথমে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1। ওকে, এবার চলে যাই আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2, পার্ট 2 যেটা দেওয়া হয়েছিল। তাহলে কি, ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 কী কী ছিল এগুলো পরপর করে দেখে নিই। প্রথম যে কোশ্চেনটা ছিল, নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। 1 নম্বর কোশ্চেন ছিল, মৌলের ক্ষুদ্রতম কণাকে কি বলা হয়। মৌলের ক্ষুদ্রতম কণাকে কি বলা হয়। অক্সিজেনের অণুর সংকেত লেখো। অক্সিজেন অণুর সংকেত লিখতে বলা হয়েছে। উত্তরে কী লিখবে না, মৌলের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বা অ্যাটম বলা হয়। মৌলের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বা অ্যাটম বলা হয়। অক্সিজেন অণুর সংকেতটা হচ্ছে কি, অক্সিজেন O2, ও নিচে 2। ঠিক আছে, একসঙ্গে 2 নয়, O2 নিচে 2 হবে। ওকে, ব্যাস। এবার চলে যাই 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কী বলেছে, যে পাউরুটির গায়ে ফুটো ফুটো থাকে কেন। পাউরুটির গায়ে ফুটো ফুটো থাকে কেন, এর উত্তর তোমরা এইভাবে লিখবে। পাউরুটি তৈরির সময় ময়দার আটার সাথে ইস্ট মেশানো হয়। ইস্ট হলো এক ধরনের ছত্রাক। ময়দা বা আটা থাকা শর্করাকে ভেঙে ফেলে। বিজ্ঞানের ভাষায় একে সন্ধান বলা হয়। এই শাসনের ফলে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড।
আর অ্যালকোহল, এই প্রকার সন্ধানকে বলা হয় কোহল সন্ধান। এই উৎপন্ন হওয়া কার্বন ডাইঅক্সাইড ময়দার ভেতর থেকে বেরোনোর সময় পাউরুটির গা ফুটো ফুটো হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে তোমরা সুন্দর করে এর উত্তরটা এইভাবে তোমরা লিখে ফেলবে। ওকে ওকে, এবার 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো। বলেছে অ্যামোনিয়ার অণুতে একটি নাইট্রোজেন ও 3টি হাইড্রোজেন পরমাণু বর্তমান। অ্যামোনিয়ার অণুতে একটি নাইট্রোজেন থাকে আর 3টি হাইড্রোজেন পরমাণু বর্তমান। তাহলে অ্যামোনিয়ার সংকেত লেখো ও নাইট্রোজেনের যোজ্যতা কত তা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো? তাহলে প্রথমে বলেছে অ্যামোনিয়ার অণুতে একটি নাইট্রোজেন 3টি হাইড্রোজেন পরমাণু থাকে আর অ্যামোনিয়ার সংকেত লিখতে বলা হয়েছে, নাইট্রোজেন যোজ্যতা লিখতে বলে। তাহলে অ্যামোনিয়ার সংকেত জানো, অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3, 3টা নিচে লিখবে সবসময়, NH3টা নিচে লিখবে। আর নাইট্রোজেন যোজ্যতা কত না, নাইট্রোজেন যোজ্যতা হচ্ছে 3, সবসময় হবে নাইট্রোজেন যোজ্যতা কত হবে 3। ঠিক আছে, ওকে। 3 দাগে কোশ্চেন হলো। এবার 4 দাগে কোশ্চেনে কী বলছে দেখো। বলেছে লাল পিঁপড়ে ও কাঠবিড়ালি কীভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল তা উল্লেখ করো। লাল পিঁপড়া আর কাঠবিড়ালি কীভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল তা উল্লেখ করতে বলেছে। তো কীভাবে উত্তর তোমরা এইভাবে, এটা নিচে হবে, এখানে করবে উত্তর এইভাবে লিখবে যে লাল পিঁপড়ে সাধারণত গাছের চাওড়া ও গোল পাতাকে এক জায়গায় জুড়ে দিয়ে বাসা বানায়, অর্থাৎ লাল পিঁপড়ে বাসস্থানের জন্য উদ্ভিদের উপর সর্বতোভাবে নির্ভর করে। আর কাঠবিড়ালি কি না, কাঠবিড়ালি গাছের ডালে বাসা বানায় এবং বিভিন্ন গাছের ফলমূল ইত্যাদি খেয়ে বেঁচে থাকে, অর্থাৎ কাঠবিড়ালি বাসস্থান ও খাদ্য এর জন্য গাছের উপর নির্ভর করে। ঠিক আছে, এইভাবে তোমরা সুন্দর করে উত্তরটা লিখে ফেলবে। ওকে, ব্যাস এটা হয়ে গেল। 5 নম্বর কোশ্চেনে কি বলেছে একটু দেখে নিই। 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে জলে গুলে যাবার পরে চিনির দানাকে আর দেখা যাচ্ছে না। কি কি পরীক্ষা করলে বোঝা যেতে পারে যে চিনির অণুরা দ্রবণের মধ্যে আছে, হারিয়ে যায়নি? ঠিক আছে, বুঝতে পারছো কোশ্চেনটা? তাই এই কোশ্চেন তোমরা উত্তরটা কীভাবে লিখবে না, উত্তর তোমরা এইভাবে লিখবে না, ঊর্ধ্বপাতন বা ক্যালাসন পরীক্ষা দ্বারা, ঊর্ধ্বপাতন বা ক্যালাসন পরীক্ষা দ্বারা প্রমাণ করা যাবে যে জল ও চিনি দ্রবণের মধ্যে আছে, হারিয়ে যায়নি। ঠিক আছে, একটি পাত্রে জল ও চিনির দ্রবণ নিয়ে বার্নার কিংবা স্টোভের উপর রেখে ততক্ষণ পর্যন্ত ফোটানো হবে যতক্ষণ না পর্যন্ত সমস্ত জল বাষ্পীভূত হয়। এক সময় দেখা যাবে যে পাত্রের তলায় কঠিন ক্ষুদ্র ক্ষুদ্র কণা জমেছে। এইগুলি আসলে চিনির কণা, যেগুলো জলের মধ্যে দ্রবীভূত অবস্থায় ছিল। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে তোমরা সুন্দর করে তার উত্তরটা তোমরা এইভাবে লিখবে। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে বুঝতে পেরেছো বললে। আর তারপর লিখবে জলের ওজন ও চিনির ওজন আলাদাভাবে খাতায় লিখে রাখো, তারপর দ্রবণের ওজন নিয়ে সেটাকেও খাতায় লিখে রাখো। দেখা যাবে যে জলের চিনির মোট ওজন দ্রবণের ওজনের সমান, থেকেও বোঝা যাবে যে চিনির কণা আসলে জলের মধ্যেই আছে। বুঝতে পেরেছো? এইভাবেও তোমরা দেখতে পারো। ওকে, আচ্ছা 6 যে কোশ্চেনে বলা হয়েছিল, 6 কোশ্চেনের উত্তর এইভাবে লিখবে। কি বলেছে, ধান জমিতে অ্যাজোলা চাষের কারণ ব্যাখ্যা করো। ধান জমিতে অ্যাজোলা চাষের কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। কীভাবে লিখবে না, অ্যাজোলা হলো এক ধরনের পানা। আসলে অ্যাজোলার পাতার মধ্যে এক ধরনের মিথজীবী বা ব্যাকটেরিয়া আছে যারা বাতাসে নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে। তাতে অ্যাজোলার উপকার হয়, কারণ সারের জন্য নাইট্রোজেন লাগে। সারের জন্য কি লাগে? সারের জন্য নাইট্রোজেন লাগে। পরে এই অ্যাজোলা পচে গিয়ে জমির উর্বরতা বৃদ্ধি পায়, জমিতে আর সার দিতে লাগে না। তাহলে বুঝতেই পেরেছো? তাহলে অ্যাজোলা চাষ করার কারণটা বুঝতে পেরেছো? অ্যাজোলা চাষ করার কারণটা হচ্ছে এটা আমাদেরকে জমির উর্বরতা বৃদ্ধি করার জন্য সার হিসেবে ব্যবহার করা হয়। কীভাবে ব্যবহার করা হয় না, ওই মিথজীবী ব্যাকটেরিয়া থেকে কী করে বাতাসে নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে, তাতে অ্যাজোলার উপকার হয় কি, সারের জন্য নাইট্রোজেনটা লাগে। ঠিক আছে, তাহলে তোমরা উত্তরটা তোমরা এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। ওকে, কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ওকে, এবার চলে যাচ্ছি আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3, শেষটা যেটা আছে সেটা দেখে দিচ্ছি। তাহলে শেষটা নেই পরিবেশ ও বিজ্ঞান মডেল টাস্ক 3। তা নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দিতে বল। প্রথম কী বলেছে, 1 নম্বর কোশ্চেন, কোনো রাশির একক বলতে কী বোঝায়? কোনো রাশির একক বলতে কী বোঝায়? উত্তরটা তোমরা এইভাবে লিখবে, কোনো রাশির একক বলতে ওই রাশির একটা নির্দিষ্ট ও সুবিধাজনক প্রমাণ মানকে বোঝায়। কোনো রাশির একক বলতে ওই রাশির একটা নির্দিষ্ট সুবিধাজনক প্রমাণ মানকেই বোঝায়, যার সাথে পরিমাপযোগ্য রাশির তুলনা করে রাশিটির পরিমাপ করা হয়। যার সাথে পরিমাপযোগ্য রাশির তুলনা করলে রাশিটির পরিমাপ করা যায়। ঠিক আছে, এইভাবে তোমরা প্রথম কোশ্চেনের উত্তরটা এইভাবে লিখবে। ওকে, 2 কী বলেছে দেখো। 2 বলেছে এসআই একক ব্যবহারের 2টি সুবিধা উল্লেখ করতে পারো। এসআই একক ব্যবহারের 2টি সুবিধা উল্লেখ করো। তো কীভাবে লিখবো? এইভাবে লিখবো, এসআই একক ব্যবহারের সুবিধাগুলি হলো, 1 নম্বর, যে কোনো ভাষা বা দেশের ক্ষেত্রে এসআই পদ্ধতিতে একক একই হওয়াতে কোনো সমস্যা হয় না। 2 লিখবে এসআই পদ্ধতি ম্যাট্রিক পদ্ধতি হওয়ায় বড় বা ছোট এককে পরিণত করার জন্য শুধুমাত্র দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করলেই হয়।
আর 3 যেহেতু দুটি বলেছি, তোমার 3টে লিখে তুমি যে কোনো এই 3টের মধ্যে যে কোনো দুটো লিখলেও হবে পরীক্ষায়। 3 লিখবে বিভিন্ন উপসর্গ কিলো, ডেকা, মিলি ব্যবহার করে বড় ও ছোট মান এসআই এককে প্রকাশ করা যায়। ঠিক আছে, এইভাবে তুমি যে কোনো দুটো লিখলেও হবে, কারণ যেহেতু দুটি বলেছে তুমি দুটো লিখলেই হবে। ঠিক আছে, ওকে, ব্যাস। এবার 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কী বলেছে একটু মনে দেখে নাও। বলেছে একটি মাপনী চোঙ ও একটি তুলা যন্ত্রের সাহায্যে একটি ছোট্ট পাথরের ঘনত্ব কিভাবে নির্ণয় করবে। একটি মাপনী চোঙ একটা তুলা যন্ত্রের সাহায্যে একটি ছোট্ট পাথরের ঘনত্ব তুমি কিভাবে নির্ণয় করবে। উত্তর তোমরা এইভাবে লিখবে, যেহেতু পাথরটি ছোট তাই এক্ষেত্রে সুতো দিয়ে বেঁধে পাথরটিকে তরলে ডুবিয়ে পরিমাণ প্রক্রিয়াটি করব না। দুটি ধাপে আমরা এটি করব। কি করব? প্রথম ধাপ হচ্ছে একটি সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে পাথরটির ভর পরিমাপ করলাম। ধরি পাথরটির ভর হচ্ছে এম গ্রাম। ঠিক আছে, ওকে। এবার দ্বিতীয় ধাপটি কি? দ্বিতীয় ধাপটা এইভাবে করবে, একটি মাপনী চোঙ এমনভাবে জল পূর্ণ করলাম যাতে অন্তত পাথরটি সম্পূর্ণ ডুবানো যায়। এবার চোঙের পাট নিলাম, ধরি চোঙের পাটটা হচ্ছে এক্স সিসি। এবার পাথরটিকে চোঙের মধ্যে ফেলে দিলাম, দেখব চোঙের পাট বেড়ে গেছে। ধরি চোঙের পাট হচ্ছে ওয়াই সিসি। তাহলে অর্থাৎ ছোট পাথরটির আয়তন কত হলো? অর্থাৎ ছোট পাথরটির আয়তন হবে কি, ওয়াই থেকে এক্স বাদ দেবো, তাহলে ওয়াই মাইনাস এক্স সিসি। ঠিক আছে, তাহলে হিসাবটা লাস্টে কী হলো? তো অন্তিম হিসাবে এইভাবে লিখবে যে পাথরটির ঘনত্ব কি না, পাথরটির ঘনত্ব সূত্র হচ্ছে ভর ভাজিতক আয়তন, মানে ভর ডিভাইডেড বাই আয়তন, যাই লিখতে পারো, ভর বাই আয়তন। তাহলে ভর কত না, ভর আমরা আগে আগে এম ধরেছি, এম ধরেছিলাম, তাহলে এম আর আয়তন কত বেরোলো ওয়াই মাইনাস, তাহলে এম বাই ওয়াই মাইনাস এক্স, গ্রাম পার সিসি। এখানে গ্রাম ছিল, এখানে সিসি, তাহলে গ্রাম পার সিসি। এইভাবে তোমরা উত্তরটা সুন্দর করে এইভাবে লিখবে, কোনো সমস্যা নেই তাহলে। ওকে, এবার চলে আসি 4 নম্বর কোয়েশ্চেন। কী বলেছে দেখো, বলেছে একটি লোহার বলের ব্যাস 10 সেন্টিমিটার। একটা লোহার বলের ব্যাস কত? 10 সেন্টিমিটার হলে বলটির উপরের তলের ক্ষেত্রফল কত? বলটির উপর তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে কি বলবে? আমরা জানি বলের উপর তলের ক্ষেত্রফল কত না, 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি, 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি। এখানে দেখো ব্যাস দেওয়া আছে, আর মানে এখানে নিশ্চয়ই জানো আর মানে হচ্ছে কি, আর মানে হচ্ছে ব্যাসার্ধ। এখানে কি দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে 10। তাহলে 10 যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ আর কত হবে? অর্ধেক হবে, 10-এর 2 মানে 5 সেন্টিমিটার। তাহলে আমরা বসিয়ে দিচ্ছি, তো 4। আর পায়ের মানটা আমরা জানি, পায়ের মান কত? 3.14। তাহলে 4 গুণিতক 3.14 গুণিতক আর স্কোয়ার মানে কত? 5 গুণিতক 5 বর্গ সেমি। তাহলে 5 5 25, 25 4 100, 100-র সঙ্গে 3 10, 100 দেখো দশমিক যদি তুলে দিই 100 কেটে যাবে, তাহলে হবে কত? শুধু 314 বর্গ সেমি। উত্তর কত হবে? 314 বর্গ সেমি। তাহলে উত্তর তোমরা এইভাবে অঙ্ক করে ফেলতে পারবে। ওকে, ব্যাস। শেষ যেটা আছে কোশ্চেনটা তোমরা উত্তর করে নেই, খুব সোজা। বলেছে গড় সৌরদিনকে সেকেন্ডে প্রকাশ করো। গড় সৌরদিনকে সেকেন্ডে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে গড় সৌরদিন মানে কত? 24 ঘন্টা। গড় সৌরদিন মানেই হচ্ছে কি 24 ঘন্টা। এর সেকেন্ডে প্রকাশ করো কি না 24 ঘন্টা। তাহলে 1 ঘন্টা সমান কত সেকেন্ড হয়? 3600 সেকেন্ড। 1 ঘন্টা সমান 36 সেকেন্ড। তাহলে 24 ঘন্টা সমান কত হবে? 24 ঘন্টা সমান হবে 3600 গুণিতক 24 সেকেন্ড। 3600 গুণিতক 24 সেকেন্ড। তাহলে 3600 24 গুণ করলে কত হবে? এই যে আর 86,400 সেকেন্ড, 86,400 সেকেন্ড। ঠিক আছে, এইভাবে তোমরা সুন্দর করে এই উত্তরটা করবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং অবশ্যই একটা লাইক দেবে। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।